হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স টোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতার সেট 1 অঙ্কের পার্ট 2 করব, যার পার্ট 1 তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, আই বাটনেও আসতে পারে। তাছাড়াও তুমি ফিজিক্স গ্রো লিখে যদি ইলাস্টিসিটি সেট 1 লেখো, আশা করি সার্চ করলেও চলে আসবে। ওকে, তো আজকের যে প্রবলেমগুলো আছে তার শুরুতেই যে একটা থিওরি আমাদের শিখতে হবে। আগের ক্লাসে যে প্রবলেমগুলো করেছিলাম তার রিলেটেড যে ফর্মুলাগুলো ছিল সেগুলোকে আমি জিস্ট করে লিখে ফেলেছি। যারা আগের অঙ্ক করেছো তারা জানো, যারা করনি তাও দেখে রাখো, পাশে থাকলো। আজকে বর্তমানে যে ফর্মুলাগুলো লাগবে প্রথম অঙ্কেই সেই ফর্মুলাটাকে একটু ডিরাইভ করে নিই, তারপরে আমরা এগোচ্ছি। প্রথম অঙ্কের জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হলো এনার্জি, শক্তি। কত লাগবে? শক্তি। আর শক্তি মানেই কার্য। এবার কোন কেসে? এই ইয়াং গুণাঙ্কের কেসে। ইয়াং গুণাঙ্ক কখন হয়? মনে করো একটা তার আছে, তার ঝুলছে, এই তারটার উপর কোনো একটা ওয়েট চাপিয়ে একটা ফোর্স নিচে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে যে পীড়নটা কাজ করে সেটা হলো F/A। আমরা জানি পীড়নটা কাজ করার কথা, পীড়ন হলো সমান হয় F/A। আর করসপন্ডিং এর যে দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য হয় এটা মনে করো ক্যাপিটাল L, আর বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটা মনে করো স্মল l। তাহলে বিকৃতি হয় স্মল l বাই ক্যাপিটাল L, এগুলো আমরা জানি। এবং ইয়াং গুণাঙ্ক হয় y = F/A বাই স্মল l বাই ক্যাপিটাল L, এটুকু আমরা জানি। এখানে যেটা করব, শক্তি বের করব। শক্তি মানে যে ঘটনাটা ঘটলো এটাতে এনার্জি কত লাগবে। দেখো ভাই, এখানে তুমি পীড়ন দিয়েছো F/A, বিকৃতি হয়েছে L/L, ঠিক আছে, কিন্তু এখানে যে ফোর্সটা তৈরি অ্যাপ্লাই করেছো সেটা তো F। এবার যখন F ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো, স্থিতিস্থাপকতার নিয়ম অনুযায়ী অপোজিটে প্রত্যানয়ক বল হিসেবে F রয়েছে। অ্যাকচুয়ালি পীড়ন তো প্রত্যানয়ক বল বাই A, সেই প্রত্যানয়ক বলটাকে F দিয়ে লিখি। তার মানে এখানে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স উপরে আছে। আর যখন কোনো ফোর্সের ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স উপরে থাকে তখন বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয় এটা খুবই স্লোলি হয়, খুবই ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ এর যে দৈর্ঘ্যটা স্মল l বেড়েছে সেটা বাড়তেও ডিএল অল্প অল্প করে বেড়েছে। এবার যখনই আমি জানলাম যে না ওর উপর ফোর্স F এবং তার দৈর্ঘ্য বৃদ্ধি L, মানে ওই সরণ টাইপেরই বা সরণ ডিএল করে বেড়ে L হচ্ছে, তার মানে এখানে কিন্তু একটা কার্য চলে আসছে। সেই কার্যটা কত? কার্য DW = ইনিশিয়ালি কার্য কত? F দ্য ফোর্স অল টাইম, এবং ইনিশিয়ালি অল্প অল্প দৈর্ঘ্য বৃদ্ধি মানে DL, অল্প অল্প দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এবার ফাইনাল দৈর্ঘ্য বৃদ্ধি তো স্মল l। তাহলে মেন কার্য W যদি বলি পুরো কার্যটা, তাহলে সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to L F dl। এটা তো আমরা মানে কার্য শক্তিতে শিখেছি। ওকে, তাহলে এবার এই F এর মানটা বসানোর জন্য আমরা যদি এখানে আমরা y এর হেল্প নিই, তাহলে y = আমরা জানি, দেখো F/A বাই স্মল l বাই ক্যাপিটাল L। দ্যাট ইজ এখান থেকে F = হয়ে যাচ্ছে স্মল y L A বাই ক্যাপিটাল L। পুট ইট হিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to L y L A বাই ক্যাপিটাল L ইন্টু DL। দ্যাট ইজ ইকুয়াল টু y A বাই L তো কনস্ট্যান্ট, L² বাই 2 লিমিট 0 থেকে L, দ্যাট ইজ ইকুয়াল টু y A L L² বাই 2, বাকিটা -0 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ y A L² বাই L। এটা হলো ফর্মুলা কিসের? এনার্জির। এবার যেটা বের করতে লাগা এটা হলো শক্তি ঘনত্ব। ঘনত্ব মানে কি ভাই? ঘনত্ব মানে আয়তন দিয়ে ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু শক্তি ভাগ আয়তন। এবার যে তারটা নিয়েছিলাম তার প্রস্থ যদি ক্ষেত্রফল A, তার দৈর্ঘ্যটা ক্যাপিটাল L, তাহলে আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ যদি জানা থাকলে তার গুণফলটাকে আয়তন বলে, আশা করি জানো। তাহলে এখানে শক্তি কত? শক্তি হলো হাফ অফ y A L² বাই L ডিভাইডেড বাই A ইন্টু L, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ y A কেটে যাচ্ছে L² বাই L²। তাহলে এটা হলো শক্তি ঘনত্ব। এবার এই শক্তি ঘনত্বকে আমরা একটা টার্মস করে লিখতে পারি, সেটা হলো এখান থেকে এখানে করছি অতএব শক্তি ঘনত্ব ইজ ইকুয়াল টু, দেখো কি আছে, হাফ রাখলাম অসুবিধা নেই, ইন্টু y L² বাই L² জায়গায় লিখলাম y স্মল l বাই ক্যাপিটাল L, আর এই স্মল l বাই ক্যাপিটাল Lটাকে আলাদা রাখলাম। এতে লাভ কী হবে বলো তো? ভালো করে তুমি লক্ষ্য করো যে আমরা জানি F/A বাই স্মল l বাই ক্যাপিটাল L = y, যেখানে F/A কে বলে পীড়ন আর স্মল l বাই ক্যাপিটাল কে বলে বিকৃতি। তার মধ্যে মনে করো পীড়নটা F/A না লিখে পীড়নই লিখলাম বাংলায়, তাহলে ফর্মুলাটা কী হলো? y = পীড়ন বাই L/L, আর এই L/Lটাকে গুণ করে দিলে পীড়ন = হয়ে গেল y স্মল l বাই ক্যাপিটাল L। এরা বুঝলে কিনা বলো? আবার এখানে দেখাচ্ছি, দেখো y = আমি পীড়নটা পীড়নই রাখলাম আর বিকৃতিটাকে স্মল l বাই ক্যাপিটাল L করে দিলাম। তাহলে এখান থেকে পীড়নটা
ইকুয়াল টু হয়ে গেল দেখো ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, হবে কি না? তাহলে আমি এখানে লিখতে পারি না হাফ ইন্টু ওয়াই এল বাই এলকে বললাম পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল সবাই জানে এটা হয় বিকৃতি। এই হলো ফর্মুলা, যে শক্তি ঘনত্ব ইকুয়াল টু হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটাই হলো ফর্মুলা। অঙ্কে আসি। একটা তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, প্রস্থচ্ছেদ এ, তারটিকে টাও পীড়ন দ্বারা স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। প্রমাণ করো যে দৈর্ঘ্য বাড়ানো তারটিতে স্থিতিস্থাপক শক্তির ঘনত্ব, মানে শক্তি ঘনত্ব কি, টাউ স্কোয়ার বাই 2i। কেমন করে করবো? সিম্পলি শক্তি ঘনত্ব মানে আমরা জানলাম হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, আবার আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল, যদি ওয়াই আনতে হবে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারি না, দেখো তো, বিকৃতি ইকুয়াল টু পীড়ন divided by y, put it here, that is equal to half into pীড়ন by y, that is equal to half into পীড়নের মান তো দেওয়া আছে টাউ, তো টাউ স্কোয়ার বাই y, that is equal to টাউ স্কোয়ার বাই 2y, proved। বুঝে গেল প্রথম অঙ্কটা। নেক্সট 13, সাধারণ বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের আয়তন দেওয়া আছে 3500 সেমি কিউব। তো 25 ATM চাপে বস্তুটার আয়তন কতটা পরিবর্তিত হবে? বস্তুটার আয়তন বিকৃতি গুণাঙ্ক দেওয়া আছে 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। তো আমি বুঝতেই পারছি আয়তন বিকৃতি গুণাঙ্ক প্রমাণ কি হবে, মানে K ইজ ইকুয়াল টু P বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আশা করি এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে শিখিয়েছি, কীভাবে এসছে আশা করি দেখেছো। সো এখানে পিটা কি বোঝায়? পিটা বোঝায় যে চাপটা ওই বস্তুটার উপর পড়ছে। এবার এখানে দেখো, এখানে কিন্তু বস্তুটার উপর ইনিশিয়াল একটা চাপ আছে, যেটা হলো বায়ুমণ্ডলীয় চাপ। তারপরে এবং সেই অবস্থায় আয়তন 3500 সেমি কিউব। তার মানে এমন নয় যে বস্তুটার যখন নর্মালি আয়তন বলছি তখন তার কোনো চাপ নেই, তখন তার চাপ 0, এরকম নয়। কিন্তু যখন তার আয়তন 3500 সেমি কিউব তখন কিন্তু তার উপর একটা বায়ুমণ্ডলীয় চাপ আছে, যেটা কিন্তু নেগলেক্ট করেনি। ভালো করে বুঝছো না ব্যাপারটা, যে এখানে যে চাপটা ইউজ করবো সেই চাপটা কি ওর উপর যে দেওয়া হবে চাপটা যেটা, সেটা কিন্তু নর্মালি ওর উপর একটা বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু অলরেডি রয়েছে, সেটা কিন্তু এখানে নেগলেক্ট করেনি। তো এখানে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ আমরা জানি 1 ATM হয়। কত হয় বায়ুমণ্ডলীয় চাপ? 1 ATM। সো 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে? ATM মানে অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ, যেটা মানে হয় 1 ATM বা 76 সেমি পারস্তম্ভ যে চাপটা দেয় সেটাই 1 ATM এর সমান বা বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো সেই চাপটা কিন্তু অলরেডি এর উপর ক্রিয়েটেড, বস্তুটার উপর রয়েছে, এবং তেমন অবস্থায় তার আয়তন কিন্তু 3500 সেমি কিউব। সো এর উপর যখন এক্সট্রা টোটাল মানে 25 ATM চাপ দেওয়া হচ্ছে, তার মানে ওর উপর অতিরিক্ত যে চাপটা সেটা কিন্তু, যার জন্য আয়তন পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু 25 ATM পুরোটা না, 24 ATM। কারণ 1 ATM বায়ুমণ্ডলে অলরেডি চাপ ছিল, যার জন্য ওর কিন্তু 3500 সেমি কিউব আয়তন ছিল। সো যদি 25 ATM চাপ দেওয়া হয় ওর উপর, মানে চাপ কাজ করে, তার মানে 1 ATM তো অলরেডি কাজ করছিল, অর্থাৎ নেট কিন্তু ওর উপর 24 ATM মানে চাপ কাজ করবে। এই জায়গাটা কিন্তু বোঝানো অনেকে ভুল করবে। সো এখানে যে পিটা ইউজ করবো সেটা কিন্তু 25 ATM না, 25 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 24 ATM। আর ATM মানে 24 ইন্টু ATM থেকে যদি মানে সে যায় মানে প্রেশারের যে একক, যেটা পাস্কাল বলতে পারি, সেখানে যাই, তাহলে পাস্কাল না সিজিএস এককে যাব, কারণ 1 ATM ইজ ইকুইভ্যালেন্ট টু 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে 24 ATM মানে 24 ইন্টু 76 সেমি পারস্তম্ভের চাপ। এবার 76 সেমি পারস্তম্ভের চাপ কত? 76 H রো জি, রো মানে 13.6 ইন্টু জি মানে 980। এটা কিন্তু আশা করি জানো, তোমরা ক্লাস 10 শিখেছো যে 1 ATM ইজ ইকুয়াল টু 76 সেমি পারস্তম্ভের চাপ। আর কোনো পারস্তম্ভ বলো জলস্তম্ভ বলো, তার চাপের ফর্মুলা হলো তার হাইট ইন্টু রো ইন্টু জি। রো মানে ঘনত্ব আর জি মানে গ্র্যাভিটি, ঠিক আছে? 76 সেমি ইন্টু 13.6 হলো পাওয়ারের ঘনত্ব গ্রাম পার সিসি, আর 980 তোমার সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো অভিকর্ষীয় ত্বরণ জি এর মান। ওকে, এটা হলো প্রেশার কাজ করছে। আর ইনিশিয়ালি যে ওর আয়তন ছিল সেটা কি হয়েছিল? 3500 সেমি কিউব। আমাকে বার করতে বলেছে কতটা আয়তন পরিবর্তন হয়েছে, স্মল ভি। আচ্ছা, স্মল ভিটা কিন্তু এখানে আয়তন পরিবর্তনই বোঝায়, ঠিক আছে? মানে কতটা আয়তন চেঞ্জ হয়েছে, বেড়েছে বা কমেছে, এখানে অবশ্যই কমবে, সেই চেঞ্জটাই স্মল ভি বোঝায়। তাহলে যদি বসিয়ে দিই, আর কে এর মান দেওয়া আছে 10⁻12, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 10⁻12 ইজ ইকুয়াল টু পি এর জায়গায় 24 ইন্টু 76 ইন্টু 13.6 ইন্টু 980।
ডিভাইডেড বাই স্মল ভি বের করবো আমরা, বাই ভি মানে উপরে নিয়ে চলে গেলে ইন্টু ভি, কই ভি 3500, এখানে করে দিলাম 3500, ঠিক আছে। তাহলে এখান থেকে স্মল ভি ইজ ইকুয়াল টু 24 ইন্টু 76 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু 3500 ডিভাইডেড বাই 10⁻12। ওকে, হ্যাঁ ক্যালকুলেশন এখানে করে একটা 10 করে দিলাম, তাহলে 24 ইন্টু 76 ইন্টু 136 ইন্টু 98 ইন্টু 35 ইন্টু 10⁻, হয়ে গেল। এদিকে এদিকে না একটা 2 তিনটা আর নিচ থেকে 13টা বাদ গেলাম, মানে -10, 10⁻−10। দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করাটা খুব জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখছি কী করা যায়। 24কে প্রথমে ধরে নিলাম 25, এটা 25 ধরলাম, এটা 8 নম্বরে ধরে নিলাম 100, তাহলে 100 টাকা ওই দিক নিয়ে চলে যাচ্ছে। তাহলে 24 ইন্টু 76 ইন্টু 136 ইন্টু 35 ইন্টু 10⁻, আর দুটো শূন্য বাদ দিলাম, তো এটা -8 হয়ে গেল। চলো এবার এই চারটা 76 গুণ, তো ভাগ হলে কি কাটাকুটি করা যায়, গুণে তো গুণটা তোমাকে করতেই হচ্ছে না আলটিমেট। 24,076 আছে, একটু ক্যালকুলেশন করছি, হ্যাঁ। 24 ইন্টু 76 ইন্টু 136 ইন্টু 35, নিচে করে দিলাম কি, এখানে 1 লিখে 8টা শূন্য না করে কটা ভাগ করছে, 100 100 100 কাটাকুটি করার জন্য 100, ঠিক আছে। 2 2 4 2 6 2 8, এগুলো ক্যালকুলেশনের ট্রিক্স করছি আমি, আর কিছু না, এমনি ক্যালকুলেটার টিপও চলে আসবে। এবার আমি একটু বুদ্ধি লাগাচ্ছি। প্রথমত এটাকে যদি 25 ধরি, তাহলে 25 4 100 হয়ে গেল একটা শেষ। এটাকে যদি 75 ধরি, 75 ধরলে 75 দুগুণি হয় 150, 75 দুগুণি হয় 150, 150 দুগুণি হয় 300, 3 3 হয় 900, মানে একটু চাপি আছে দেখছি। এটা একটা 136 আছে, এটাকে যদি আমি 150 ধরি তাতেও মুশকিল হচ্ছে। আচ্ছা একটু ক্যালকুলেশন করছি। 76 থেকে ধরে নিলাম 70 ধরে নিলাম, তাহলে 70 ধরে নিলাম, এটাকে 130 ধরে নিলাম, আর একটু ক্যালকুলেশন করছি, এটাকে 30 ধরে নিলাম, তার নিচে 4 থাকলো ইন্টু 1 2 3 4 5 6, তাহলে 2 4 2 6, একটা শূন্য আরও উড়িয়ে দিলাম হলো, আর এই শূন্যটাও উড়িয়ে দিলাম। তারপর থাকলো 3 তারিখ 39, 3 তারিখ হলো 39, 39কে যদি আবার 4 দিয়ে কাটি, 4 10 40, তাহলে 7 10 70 ডিভাইডেড বাই 1 1 2 3টা থাকলো, আবার একটা শূন্য কেটে গেল, তাহলে 7/100, দ্যাট ইজ 0.07 নাকি, এক ঘর 2 ঘর, হ্যাঁ 0.07 সেন্টিমিটার কিউব। দিস ইজ দ্য অ্যান্সার বাই রাফ ক্যালকুলেশন, বাই অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। তোমার ক্যালকুলেটর টিপলে তুমি এক্স্যাক্টলি ইকুয়েশন মানে অ্যান্সারটা পাবে। যদি তুমি এভাবে করো কাটবে না কেউ। তোমার হিসাব আসলে 0.07 সেমি কিউব। আমি একটু দেখে নিই উত্তর কত আছে। উত্তর আছে 0.08 সেমি কিউব। ডাজন্ট ম্যাটার, ক্যালকুলেশনটা ট্রিক্সগুলো কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে। চলো নেক্সট। তেলের সংনম্যতা, আচ্ছা সংনম্যতা দুটো টার্ম এখানে লাইন বলে দিই। সংনম্যতা এখানে লিখে দিলাম, হ্যাঁ এটা জাস্ট টার্মটাই মনে রাখবে। ইকুয়াল টু হয় 1/k, মানে আয়তন বিকৃতি গুণাঙ্কর যেটা আছে সার অনন্যকে সংনম্যতা বলে। ওকে, এখানে সংনম্যতা দেওয়া আছে মানে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যক দেওয়া আছে। তো 20 × 10⁻6 ATM ইনভার্স। তো একটা হাইড্রোলিক প্রেস যন্ত্র আছে যাতে 0.5 মিটার কিউব তেল আছে ইনিশিয়ালি। ওকে, তো 100 ATM চাপ প্রয়োগ করলে আয়তনটা কত হবে? ভাই এখানে কিন্তু কোনো বায়ুমণ্ডলের চাপের কথা বলেনি, তার মানে এখানে চাপ কিন্তু 100 ATM, কিছু বিয়োগ করতে দরকার নেই। হ্যাঁ চলো, সো এখানে মানে সংনম্যতা বলে দিয়েছে, সংনম্যতা বলে দিয়েছে কত? 20 × 10⁻6, অর্থাৎ k ইকুয়াল টু হবে 1/20 × 10⁻6। এটা একটু করে নিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা কি জানি বলো ভাই? k ইকুয়াল টু p/r
স্মল ভি বাই ক্যাপিটাল ভি। পি কত ভাই? পি হলো তোমার 100 ATM। ওকে, কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ সংজ্ঞামতো ATM ইউনিটই আছে, সব এসআই আছে, সিজিএস এর দরকার নেই এখানে। আর ছোটোদের ভিটা কি আয়তন পরিবর্তন, সেটাই বের করতে দিয়েছে, করব। আর ইনিশিয়ালি আয়তন কত? 0.5 মিটার কিউব। ওকে, সো পুট ইট হিয়ার, ইউ গেট ইউর অ্যান্সার। 1/20 × 10⁻⁶ is equal to 100 divided by small v into 0.5. That implies small v equal to 100 into 0.5 into 20 into 10⁻⁶. Calculate this. পয়েন্ট উঠালে এখানে আরেকটা 10, তো এই 0 আর এই 0 কাটছি, তো এদিকে 2 পাচ্ছে আবার 10, তাহলে 100 into 2 পাচ্ছে 10 into 10⁻⁶, তাহলে 3টা আর 1 2 3, 6 থেকে 3 বাদলে 3, 10⁻³ মিটার, যেহেতু কিউব, যেহেতু এসআই, তো অ্যান্সারটা এসআই হবে, 10⁻³ মিটার কিউব। মিলল? মিলে গেছে। চলো নেক্সট। রূপোর ইয়াং গুণাঙ্ক 7.25 × 10⁻11 Dn/m², আর আয়তন বিকৃতি গুণাঙ্ক 11 × 10⁻11 Dn/m² হলে রূপার পয়সন অনুপাত কত? একদম সিম্পল। পয়সন কি দেওয়া আছে? y দেওয়া আছে 7.25 × 10⁻11, কে দেওয়া আছে 11 × 10⁻11, সিগমা বার করতে হবে। ঠিক আছে, একদম পাতি ফর্মুলা, ব্যাস ফেল, অঙ্ক হয়ে যাবে। y = 3k 1 - 2 সিগমা, y = 3k 1 - 2 sigma, that is equal to 7.25 × 10⁻11 is equal to 3 × 11 × 10⁻11 into 1 - 2 sigma। 10⁻11 কেটে যাচ্ছে, তাহলে 7.25 by 33 equal to 1 - 2 sigma, that is 2 sigma equal to 1 - 7.25 by 33 minus 7.25, 33 minus 10 থেকে 5 গেলে 5, 10 থেকে 3 গেলে 7, 13 থেকে 8 গেলে 8, 9 10 11 12 13, 5 3 থেকে 1 গেলে 2, 25.75, ঠিক আছে, by 33, that implies sigma equal to 25.75 by 33 into 2। পয়েন্ট উঠালাম, ঠিক আছে, 100 করে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 12 দুগুণে 24, 1 কে 17, 8 দুগুণে 16, 2 1 কে 2, 2 দুগুণে 4, 1 কে 17, 8 দুগুণে 16, 15, 7 দুগুণে 14, আসে গেল 33। 3 দিয়ে কাটছি, 3 11 33, 3 দিয়ে 3 4 12, 0, 3 দুগুণে 6, না 0 হয় না, একসাথে 3 4 12, শুধু 8 নামলো, 3 দুগুণে 6, 2 27, 3 9 27, বাহ, কাটাকুটি হয়ে গেল। এবার 11 দিয়ে 3 11 33, 34 35 36 37 38 39 40 41 42, 4 4 8 9, 99, 9 11 99, that is equal to 39 by 100, that is equal to 0.39। মিলল? ক্যালকুলেশন করছি ভাই। চলো নেক্সট। 2 মিটার দীর্ঘ আর 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটা তারের এক প্রান্তে ওজন চাপিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, নর্মাল জিনিস, ইয়াং গুণাঙ্কের। যদি তারের উপাদানে ইয়াং গুণাঙ্ক 2 × 10⁻12 Dn/m², সবই তো দেওয়া আছে, ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়াং গুণাঙ্ক বের করতে হয়নি। তবে ওই দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্যের রাশিমালা নির্ণয় করে। আচ্ছা ব্রো, কৃতকার্য মানে কি ভাই? কৃতকার্য মানে শক্তি, তাই তো? আর শক্তি মানে কি? শক্তি কই শক্তি, এই যে এইটা কিন্তু শক্তি, হ্যাঁ, এটা কিন্তু শক্তি ঘনত্ব, খেয়াল থাকে না, শক্তি কিন্তু এইটা, দেখ ভাই আবার দেখে নে, এটা কিন্তু শক্তি ঘনত্ব বের করেছে 1/2 × পীড়নের বিকৃতি। আর যদি শক্তির ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এইটা দিস ইজ দ্য শক্তির ফর্মুলা কিন্তু ভাই লোক। তাহলে কত আছে বল? শক্তির ফর্মুলা W = 1/2 ×
y into a into l square by l. Put it all values, you got your answer. হাফ ইন্টু y কত 2 into 10 to the power 12, a কত, a হলো 1 মিলিমিটার স্কোয়ার মানে 1 ইন্টু 10 to the power -2 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এল স্কোয়ার, এল কত, দৈর্ঘ্য বৃদ্ধি 1 মিলিমিটার মানে 1 ইন্টু 10 to the power -1 তার আবার স্কোয়ার, এল স্কোয়ার বাই এল, এল কত 2 মিটার, 2 ইন্টু 10 to the power 2 মিলিমিটার থেকে মিলি সেন্টি ডেসি একক মানে মিটার থেকে সেন্টিমিটার করে 2 দিয়ে গুণ করতে হবে। ক্যালকুলেটেড হাফ ইন্টু 2 ইন্টু 10 to the power এদিকে 12 এদিকে -2 মানে 10, এদিকেও -2 মানে হলো 8 -8 থাকে 2 ইন্টু 10 to the power 12 10, 10 থেকে দিয়ে গেলে 8 বাই 2 ইন্টু 10 to the power 2, তো 2 কেটে গেল, তাহলে হাফ ইন্টু 10 to the power -8 আর ওদিকে গেলে -10, হাফ মানে 0.5 ইন্টু 10 to the power -10 আর্গ। অ্যান্সার কত আছে? 5, ওটা ভুল করছি মনে হচ্ছে। হাফ ইন্টু ওয়াই 2 ইন্টু 10 to the power 12, এ হলো 1 মিলিমিটার স্কোয়ার মানে 1 ইন্টু 10 to the power -2 মিলিমিটার মিলি সেন্টি, এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি কত 1 মিলিমিটার মানে 1 to 10 to the power -1 তারপর স্কোয়ার আছে ফর্মুলাতে, তো এটা স্কোয়ার করলাম বাই, ওহো এটা কি বাই কি আছে ক্যাপিটাল এল 2 মিটার, 2 ইন্টু 10 to the power 2 মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ঠিক আছে। হাফ থাকলো, এদিকে 2 থাকলো, 10 to the power -2 আর -2 মানে -4 -8 মানে 8, ওহো এই ভুল করে দিলাম, সরি 12 থেকে 4 বাদ দিলে -8 কেন হয় ভাই? 8 বল না, একটু বল, ওখান থেকে চিল্লা স্যার ওখানে -8 হবে না 8 হবে, তাহলেই তো হয়, কেন বলিস না? 10 to the power 8 হলো बाई এদিকে 2 इंटू 10 to the power 2 अब तो ठीक है, अब ठीक है। तो এদিকে হাফ इंटू 10 to the power 8 থেকে আবার 2 গেলে 10 to the power 6, ঠিক আছে ভাই 0.5 इंटू 10 to the power 6 that is 5 इंटू 10 to the power 5 ERG। চল নেক্সট। 4 মিটার দৈর্ঘ্যযুক্ত আর 4 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদযুক্ত একটা তারকে টান দিয়ে 0.1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করানো হলো। তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক 2 into 10 to the 12 নিউটন পার মিটার স্কোয়ার মানে এসআই করব অঙ্কটা হলে তারের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ, আবার সঞ্চিত শক্তি, হ্যাঁ সঞ্চিত শক্তি, বারবার কিন্তু বলছি সঞ্চিত শক্তি আর শক্তি ঘনত্ব কিন্তু আলাদা। শক্তির ঘনত্বের ফর্মুলা কিন্তু হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, হ্যাঁ শক্তির না, শক্তির ফর্মুলা কিন্তু এইটা, হ্যাঁ দিস, ওকে। সো শক্তি আবার বের করতে দিয়েছে, ফর্মুলা হলো হাফ ওয়াই এ L square by L, put it and find your answer। half y কত 2 into 10 to the power 12, a কত 4 মিলিমিটার স্কোয়ার মানে 4 ইন্টু মিলিমিটার থেকে মিটার যেতে হবে মিলি সেন্টি ডেসি একক, মিলি সেন্টি ডেসি একক মানে 10 to the power -3 স্কোয়ার করতে হবে, তো 10 to the power -6, ওকে ইন্টু L স্কোয়ার, L কই এল মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা 0.1 মিলিমিটার, 0.1 ইন্টু 10 to the power -3 মিলিমিটার থেকে মিটার হয়ে গেল, ডিভাইডেড বাই এল প্রাথমিক দৈর্ঘ্য 4 মিটার। চলো 4 সলভ ইট, 2 কাটলো 4 কাটলো, তাহলে 10 to the power 12 ইন্টু 10 to the power -6 ইন্টু 0.1 ইন্টু 10 to the power -3, পয়েন্ট মানে নিচে 10, তাহলে 12 থেকে 6 গেলে 6 থেকে আবার 1 গেলে 5 থেকে আবার 3 গেলে 2 বা 10 স্কোয়ার, ঠিক আছে দ্যাট ইজ 100 জুল। অ্যান্সার কি আছে দেখিনি, 10 to the power -2 জুল। মিস্টেক করছি কোথাও একটা, কোথায় মিস্টেক করছি খোঁজ। হাফ ওয়াই এর মান 2 ইন্টু 12, এর মান 4 ইন্টু 10 to the power -6 -3 হওয়া উচিত, স্কোয়ার আছে বলে -6, 0.1 ইন্টু 10 to the power 3 বাই 4, ঠিক আছে, তো 10 to the power 12 -6 0.1 বাই 10 -3, তো 6 7 3 10
2 তো বাচ্চা, কোথায় ভুল করছি রে? ওহো সরি 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 সরি, এই কেন যে ভুল হয়? স্কোয়ার আছে না, দেখ ভাই এল স্কোয়ার আছে, মিস্টেক করে দিচ্ছি। হ্যাঁ তাহলে 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 কোথায় করবো? ঠিক এখান থেকেই করি, পয়েন্ট এটার স্কোয়ার আছে। হ্যাঁ ওকে, এল স্কোয়ার। তো 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার -6, 0.1 মানে বাই 10 করে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার -4 হয়ে গেল, মানে 10 টু দি পাওয়ার -8। তাহলে 12 থেকে 6 গেলে 6, 6 থেকে -8, 6 থেকে 8 গেলে -2, 10 টু দি পাওয়ার -2 জুল। ঠিক আছে, এ বললো? হ্যাঁ বলেছে। 10 টু দি 17 নম্বর 10 - 2 জুল। ঠিক আছে ফাইনালি, ঠিক আছে। উলম্বভাবে ঝুলে থাকা একটা স্টিলের তারের ছিঁড়ে পড়ার আগে সর্বোচ্চ কত দৈর্ঘ্য হবে তা নির্ণয় করা। আচ্ছা এই যে সেরকম দেওয়া আছে, স্টিলের অসহ্য পীড়ন 17.9 × 9 নিউটন পার মিটার স্কোয়ার, আর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বটা লাগবে মাস বের করার জন্য আর কি, 7.9 × 10³ কেজি পার মিটার কিউব। দেখো ভাই ব্যাপারটা হলো, এটা একটা স্টিলের তার ঝুলছে, এবার এখানে স্টিলের তারের পার্সোনাল ওয়েটের জন্যই তারটা স্ট্রেচ করবে, করে সর্বোচ্চ কতটা বাড়ার পর ছিঁড়ে যাবে। সর্বোচ্চ যেটা বাড়বে সেটা মনে করো ফাইনাল লেন্থ, এর পরের যে লেন্থ এর পরের মানে এটা কিন্তু ফাইনাল লেন্থ। হ্যাঁ এটা দৈর্ঘ্য বৃদ্ধি না বা প্রাথমিক দৈর্ঘ্য না, জাস্ট লেন্থ, ফাইনাল লেন্থ, যে এত বড় তারটা হলে তারপরে তারটা ছিঁড়ে যাবে, কারণ পীড়নটা তখন অসহ্য হয়ে যাবে। ঠিক আছে, এবার অসহ্য পীড়ন বলো, সেই পীড়নটা কি হয়? পীড়নের ফর্মুলা যেটা কি, অসহ্য পীড়ন যদি বলি তাহলে সেটা হবে, পীড়নের ফর্মুলা কি, বল বাই ক্ষেত্রফল। তো এটা হলো অসহ্য বল, বল এফ কিন্তু অসহ ডিভাইডেড ক্ষেত্রফল। আর এফ অসহ মানে কি, ওর ম্যাক্সিমাম যেটা মানে ওয়েট, ওর ওয়েটের ধরুন তো mg, এম ইন্টু জি বাই এ, এটাই অসহ্য পীড়ন। ঠিক আছে, কারণ এখানে কিন্তু কিছু এক্সট্রা ঝুলাইনি, নিজের তারের নিজের ওয়েটের জন্যই জিনিসটা বড় হচ্ছে, দিয়ে আস্তে আস্তে ছিঁড়ে যাবে যদি অসহ্য পীড়ন পার করে যায়। তো অসহ্য পীড়নের আগে অবধি যে ফোর্সের উপর কাজ করছে সেটা কি, তারটা পার্সোনাল ওয়েট ইন্টু জি। এবার এখানে এমটা দেওয়া নাই, এম মানে আমরা বলতে পারি না ভর ইকুয়াল টু কী হয়, ঘনত্ব যদি দেওয়া আছে, ঘনত্ব ইন্টু আয়তন, রো ইন্টু ভি ইন্টু জি, ঘনত্ব ইন্টু আয়তন, রো মানে ঘনত্ব, ভি মানে আয়তন, কারণ রো ইকুয়াল টু এম বাই ভি হয়। ঠিক আছে, বাই এ বলতেই পারি। তো আবার ভিটাও তো দেওয়া নাই, তাহলে ভিটা আবার বলতে পারি না, যে যদিও দৈর্ঘ্য এল হয় তারটার মানে স্ট্রেচড দৈর্ঘ্য, অসহ্য পীড়ন অবধি স্ট্রেচড দৈর্ঘ্য, ইনিশিয়াল দৈর্ঘ্য না কিন্তু, যদি এল হয় আর সেই সময় যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয় তাহলে ভি ইকুয়াল টু এল এ, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ নিয়েছি। ঠিক আছে, এখানে শুধু আমাদের ওই পয়সনের যে বিকৃতির পয়সনের রেশিওতে যে এটা নেই, মানে কী বলবো ওটাকে, পার্শ্বীয় যে বিকৃতির, ওটাই ইগনোর মারতে হবে, ওটা নেগলেক্ট করতে হবে, এরিয়া ওটাই থাকলো মনে করো। তো দৈর্ঘ্য এল হলো মানে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা এল বর্তমানে, যখন অসহ্য পীড়নের আগে অবধি মানে এরপর ছিঁড়ে যাবে সেই সময় তার ক্ষেত্রফলটা প্রস্থ যদি এই থাকলো, তাহলে এলকে এই দিয়ে গুণ করলে হয়ে যাবে আয়তন ইন্টু জি বাই এ। তাহলে এই এ কেটে গেল, থাকলো রো এল আর জি। এই হলো তোমার অসহ্য পীড়ন, যার মান আবার দেওয়া আছে 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর রো কত, 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এল কত, এল কত, এলই তো বের করতে হবে কত দৈর্ঘ্য হবে এল, আর জি কত 9.8, 10 ধরে করব। আচ্ছা তাহলে এখান থেকে এল ইকুয়াল টু হবে কি 7.9, 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 7.9 ইন্টু 10 কিউব ইন্টু 9.8, এটাটা কেটে গেল, এটা যদি 10 ধরি তাহলে 10 টু দি পাওয়ার 9 বিয়োগ 3 একে 4, তাহলে 10 টু দি পাওয়ার 5 মিটার। সর্বোচ্চ দৈর্ঘ্য এটা হবে। উত্তর কথা দেখি 1.02 ইন্টু 5, এটা 1.02 এই জন্য যেহেতু 9.8 আছে। ঠিক আছে, সেনার 1.02 বলছে, হ্যাঁ বাই যেহেতু 9.8 আছে, আমরা 10 ধরলে এটা 10 তোমার শুধু 5 হচ্ছে, 1 ইন্টু 9.8 ধরলে এটা 1 পয়েন্ট যেটা আছে সেটা হবে। ঠিক আছে, চলো নেক্সট। 4.8 সেন্টিমিটার ব্যাসের একটা অনুভূমিক অ্যালুমিনিয়াম দণ্ড দেয়াল থেকে 5.3 সেমি বেরিয়ে আছে। 1200 কেজি ভরের একটি বস্তু দণ্ডটির প্রান্তে ছড়ানো আছে।
অ্যালুমিনিয়ামের দৃঢ়তা গুণাঙ্ক ভাবছিলাম আমি, যেটা দৃঢ়তা গুণাঙ্কের কনসেপ্ট। 3 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার হলে, আর দণ্ডটার ভর যদি উপেক্ষণীয় হয় তাহলে এই দণ্ডটার উপর কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতি, নাকি? ও না, দণ্ডটির প্রান্তের লম্ব সরণ নির্ণয় করো। ব্যাপারটা কেসটা হলো এইটা, মনে করো দেয়াল, এগুলো ই ডাকছি, দেয়াল। এই দেয়াল থেকে একটা দণ্ড বেরিয়ে আছে, ঠিক আছে, একটা দণ্ড বেরিয়ে আছে। এই দণ্ডের এইভাবে একটা ভর ঝুলছে, ঠিক আছে। তাহলে এই শেপটা কেমন দেখতে? এরকম শেপ হয়ে যাবে জিনিসটা। তো এই যে দণ্ডটার উপর, যে দণ্ডটার এই ফেসটার উপর, দণ্ডটার ফেসটার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু ট্যানজেনশিয়াল ফোর্স বা কৃন্তন, মানে পীড়নের জন্য যেটা ফোর্স। আমরা কৃন্তন পীড়ন শিখেছি তো, যে যদি একটা কোনো বস্তু এরকম হয় এইভাবে ফোর্সটা কাজ করে এবং সেটা এরকম শেপ তৈরি করে, ট্যারা। তো সেরকম এটার উপর এইভাবে স্পর্শকীয় বল কাজ করবে এবং সেটা ট্যারা হয়ে এরকম একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করবে, যেটাকে বলেছিলাম এখানে এই থিটাটা অ্যাঙ্গেল অফ শেয়ার, ঠিক আছে। তাহলে এখানে দৃঢ়তা গুণাঙ্ক কী ছিল? লিখে নিই, ইটা ইকুয়ালটি ছিল F/A/θ, আর এই থিটা মানে F/A, থিটা মানে হলো স্মল l/L। এখানে স্মল l হলো কোনটা? এই যে বৃদ্ধিটা হলো, যেটা নামলো এই স্মল l, আর এটা হলো তোমার ক্যাপিটাল L, দৈর্ঘ্যটা। এই স্মল এলটাও কিন্তু জানতে গিয়েছে, হ্যাঁ, স্মল এলটাই মানে কিন্তু দণ্ডটির প্রান্তের লম্ব সরণ, এটাও আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টলি জানতে হচ্ছে এল কত, আর জানতে হয়েছে এই F/A, এই কৃন্তন পীড়ন কত। কারণ এর মধ্যে কৃন্তন পীড়ন পার্টটা হলো, কৃন্তন পীড়ন এই পার্টটা হলো নাথিং বাট F/A, এটাই সেই কৃন্তন পীড়ন পার্ট। তো করি, এফ কত বলো? এফ হলো mg। এখানে যে ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে সেটা তো ডিউ টু এই ওয়েটটাই, এই ভরটার জন্যই কাজ করছে। এই ভরটা কত? 1200 কেজি। তাহলে 1200 × 9.8, নাথিং বাট দিস। এরিয়া হলো, এবার এইখানে যে ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে সেটা কি? এই মানে দণ্ডটার প্রস্থচ্ছেদের এরিয়া। এবার দণ্ডের প্রস্থচ্ছেদ কত হবে? দণ্ডটার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে এরিয়া। ব্যাস 4.8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.8-এর হাফ কত হয়? 2.4 নাকি ভাই? 2.4 সেন্টিমিটার। আবার সেটার মানে সেন্টিমিটার থেকে পাই আর স্কোয়ার হবে, পাই কত? 2.4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে করতে হবে মিটার, মিলি সেন্টি ডেসি একক, মানে 10⁻²। সেমি থেকে যদি মিটার যেতে হয় 10⁻², মিলি সেন্টি ডেসি একক। তো এটা হলো তার স্কোয়ার, এইটা হলো ফাইনালি তোমার পীড়ন। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ এটা একটা উত্তর। ওকে, তো করি ক্যালকুলেশনটা। এদিকে হলো 1200, এদিকে হলো 9.8, এদিকে হলো 3.14, এদিকে হলো 2.4 × 2.4, আর এদিকে হলো 10⁻⁴। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার জন্য আমরা হেল্প নিই কি? 24 × 2 = 48। প্রথমত এই পয়েন্টটা উঠালাম, এই পয়েন্টটা উঠালাম, তাহলে ইন্টু 10⁻1 2 3 4, চারটা করে দিলাম। আর এই পয়েন্টটা উঠালাম, দিয়ে এখানে একটা 10 করে দিলাম। এবার কাটাকুটি শুরু করি। 24 দিয়ে যদি করি, 24 × 2 = 48, 3 4 12, 4 4 16, 4 24 96 নাকি? 24 896, তো 24কে 96 কেটে দিলাম। 24 2 × 48, 24 4 96, 4 হয়ে গেলো। এবার এই 4 দিয়ে এই 24 কেটে দিলাম, তাহলে এটা 6 হয়ে গেল, হলো। এবার 6 দিয়ে আমি এটা কেটে দিলাম, 6 2 × 12, তাহলে 200 হয়ে গেল। আর কিছু আছে? তাহলে এটা 200, আর এদিকে 314। এই শূন্য দিয়ে এই শূন্য উড়িয়ে দিলাম। ওকে, তাহলে থাকলো, আবার লিখে নিই একবার একটু, 20/314, আর এদিকে 10⁻4টা, আর এদিকে +4 মানে 8টা, 10⁸। আচ্ছা, 20/14 করার জন্য আমি কী করলাম? 2 করে দিলাম। এদিকে এটা 8টা নিয়ে নিয়েছি, 2 দিয়ে কাটলে 15 2 × 30, 31 1 14, 7 2 × 14, তাহলে 1/157 × 10⁻9 হয়ে গেল। এবার 1/157, এটা আমি 150 ভাবছি, হ্যাঁ, উপরেরটাকে। তাহলে পয়েন্ট নিলাম, 0 হলো, 0 নিলাম, 0 হলো, 0 নিলাম, 0 হলো, তো 3টা 0 নিলে 1000 হয়ে গেল। এবার 150, 150 2 × 300, 150 5 150 300, 3 3 9, 150 6 900, তাই তো? 150 6 900। এবার 900 থেকে তো বেশি হবে না, ওই 6 সামথিং, 6
6 করলাম, কারণ 200 ওর 6 সাথে 8 7 8 নিয়ে নিলাম, 7 করে দিলাম, ঠিক আছে। 6 150 6 900 হচ্ছে 1000 হচ্ছে, মানে 100 বাড়ছে, 100 বাড়ছে মানে আবার 1000 হবে, মানে আবার 6 আসবে, তো 6 7 করে দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার এখানে 9 আছে, এবার উত্তরটা দেখবো, এটা রাখলেই হবে তোমার। হ্যাঁ, এখানে উত্তর দিয়েছে 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দেখি মিলে কিনা। আমি 6.7 করছি, 6.7 করলাম, আর 10 টু দি পাওয়ার 1টা 2টো 3টা, তাহলে আর 3টা কমে যাবে, 10 টু দি পাওয়ার 3 কমে গেল 6, কত ছিল 6 ছিল তো, 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এটা হয়ে গেল ক্রিন্সম্যান পীড়ন। দেখ ভাই, ক্যালকুলেশন যখন করছি তোদের জন্যই করছি, যেভাবে করছি করবি। আচ্ছা, আরেকটা কি দিয়েছে, স্মল এল কত নাকি, এটা করার জন্য শুরু করি, আবার এটা করি, এটা নিই। ইটার মান কত, ইটার মান হলো কই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইজুকাল টু এফ বাই এ তো বের করে ফেলেছি, 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এলটাতে বের করবো, বাই ক্যাপিটাল এল, বাই ক্যাপিটাল এলকে উঠে নিলে এল বাই এল উল্টে দিলে ক্যাপিটাল, এখানে গুণে হলো এল। এল কত, এল কত 5.3 সেমি বেরিয়েছে, তাহলে এল হলো 5, আচ্ছা এখানে করছি, বাই 5.3 সেমি 10 টু দি পাওয়ার -2, তাহলে হয়ে গেল মিটার। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে এদিকে এল ইজুকাল টু 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাই তো, ইন্টু 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। চলো ক্যালকুলেট দিস। প্রথমতে এই পয়েন্ট উঠালাম, এই পয়েন্ট উঠিয়ে দিলাম, 10 টু দি পাওয়ার আরও নিয়ে নিলাম 2, তাহলে হলো 6753/3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 থেকে 2 গেলে 4, 4 থেকে 10 গেলে, 4 থেকে 10 গেলে -6 -6 -2 -8, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু, এবার এদিকে করি 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণি 6, 7 3 দুগুণি 6, 7 নামলো 3 দুগুণি 6 22, 22 সাথে 53 গুণ করে দেয়, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 5 দুগুণি 10 16, 5 দুগুণি 10 একে 11, তাহলে 1166 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার। এটা হলো তো পরবর্তী স্মল এর উত্তর। উত্তর মেলানোর জন্য কি আছে তো দেখি, উত্তর আছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, কোনো ব্যাপার না, ঠিকই আছে। এখান থেকে যদি 3 ঘর আগে নিয়ে নিই, তাহলে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। চলো, ওকে হয়ে গেল। তাহলে এই হলো তোমাদের 19 নম্বর। ঠিক আছে, অঙ্ক কখন হয়ে গেছে, যদি আমি আগের মতো ক্যালকুলেশন না করে উত্তর লিখে দিতাম। ক্যালকুলেশনটা করছি বলে সময় লাগছে, কিন্তু শেখো ক্যালকুলেশনটা কীভাবে করছি, কীভাবে অ্যাপ্রক্সিমেট করছি। ঠিক আছে, এই মানে অ্যাপ্রক্সিমেট করে করে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু চলবে, কোনো ব্যাপার না। একদম মানে 6.7 জায়গায় যদি তোমার 2.7 আসে তাহলে তো হবে না, সেরকম আসবে না তুমি যদি ঠিকঠাক অ্যাপ্রক্সিমেশন করো। ঠিক আছে, চলো নেক্সট। একটা তারের বিকৃতি 1/1000 অতিক্রম করলে তারটির স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়। আচ্ছা, মানে ওর ম্যাক্সিমাম বিকৃতি 1/1000, তারপরে করা যাবে না। এর ব্যাস 1 মিলিমিটার, ইয়াং গুণাঙ্ক এত হলে, স্থায়ী বিকৃতি সৃষ্টি না করে মানে 1/1000 পার না করা হলে তার থেকে সর্বোচ্চ কত ভর ঝরে যাবে, মানে ওর হায়েস্ট পীড়ন যেটা, অসহ পীড়ন যেটা, সেই টাইমে কি ভর ঝুলালে সেই পীড়নটা হবে জাস্ট যেটা পার করলেই ও অসহ পীড়ন পার করে যাবে, বিকৃতি 1/1000 পার করে যাবে এবং সেটা তারটা মানে ছিঁড়ে যাবে বা ওর মধ্যে স্থায়ী বিকৃতি সৃষ্টি হয়ে যাবে। তো স্থায়ী বিকৃতি সৃষ্টি না করা মানে এই সময় যে পীড়নটা নেব সেটাই ম্যাক্সিমাম পীড়ন, এই সময় যেটা বিকৃতি নেব সেটা ম্যাক্সিমাম বিকৃতি। তো আমরা জানি y ইকুয়াল টু, সে যাই হোক পীড়ন বাই বিকৃতি, y ইকুয়াল টু সেই পীড়নটা অসহ পীড়ন যদি হয় তো বিকৃতিটা ওই ফাইনাল ওই বিকৃতি ম্যাক্সিমাম বিকৃতি হবে। ঠিক আছে, সো এখান থেকে ফর্মুলায় কিন্তু সেম দাঁড়ায় f বাই a বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, শুধু মনে রাখতে হবে f বাই এটা হলো অসহ পীড়নের লাস্ট একদম, আর এল বাই এলটা ম্যাক্সিমাম বিকৃতি, মানে এক কথায় এল বাই এলটা হলো নাথিং বাট 1/1000। সো y কত হচ্ছে 6.9 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ওকে। f বাই এ, এই এল বাই এল যেটা, এই বিকৃতিটা হলো 1/1000, দ্যাট ইজ ইকুয়াল টু f বাই এ ইজ ইকুয়াল টু 6.9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু 1/1000। ঠিক আছে, আচ্ছা এবার f
এফ কত, এফ মানে হয় এম জি বাই এ ইকুয়াল টু 6.9 ইন্টু 10⁻10 থেকে 3 বাদ দিলে 7, নাকি 8 9 10, দ্যাট ইজ ইকুয়াল টু এম ইকুয়াল টু এম বার কত বলেছে ফাইনালি আমাকে, অসহবিরণের সময় সর্বোচ্চ কত ভর ঝুলানো হবে, মানে এমটা এম ম্যাক্সিমাম, এটা হলো ম্যাক্সিমাম এম, হ্যাঁ, ইকুয়াল টু নাথিং বাট 6.9 ইন্টু 10⁻7। এবার এ মানে হলো পাই আর স্কোয়ার, অবশ্যই ব্যাস দিয়েছে 1 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1/2 ইন্টু মিলিমিটার থেকে মিলিমিটারে যাবে, মিলি সেন্টিডেসি একক 10⁻³ তার স্কোয়ার ইন্টু পাই, তাহলে হয়ে গেল পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমার এরিয়া ডিভাইডেড বাই জি কত 9.8, that is equal to 6.9 into 10⁻7 into 0.5 into 0.5 into 10⁻⁻6 into 3.14 divided by 9.8. Calculate this. কি করা যায়, 9.8 আছে, এটাকে আমি 10 ধরে নিলাম, আর 3.14 আছে, ওটাকে আমি 300 ধরে নিলাম, ঠিক আছে, বা 3 ধরতে পারো, 0.14 আছে, 6.9কে 7 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এটা হলো 7, এটা 10 কাউন্টে করে দেবো এটা। আচ্ছা পয়েন্টে করে নিই, এইখান থেকে পয়েন্ট উঠাচ্ছি, এখান থেকে পয়েন্ট উঠাচ্ছি, দুটো পয়েন্ট, তাহলে ওটা 3 ধরবো, সেখানে পয়েন্ট পাবো না, তাহলে নিচে আরও ইন্টু 10⁻2 হচ্ছে, তাহলে হচ্ছে এখানে 6.9কে আমি 7 ধরছি, ইন্টু 5 5 25 ইন্টু 3.14কে 3 ধরছি, ইন্টু এবার 10⁻7 এদিকে 10⁻7 আর এদিকে -6 মানে 10⁻1, আর উপরে নিয়ে গেলে 10⁻1 -2 মানে 10⁻1, ও এখানে 10 কিউব আছে, এটাকে আবার 10 ধরছি, 9.8টাকে, এটা 10 কিউব ছিল, 7 থেকে 6 গেলে 1 থেকে 3 গেলে -2, তাহলে এদিকে 7 3 21 ইন্টু 25 ইন্টু 10⁻2, দ্যাট ইজ ইকুয়াল টু 5 1 5, 5 2 10, 2 1 2, 10 আর 2 12, 12 2 হাত থাকলো 1, 2 2 4 1 5, 525 ইন্টু 10⁻2 কেজি। উত্তর কথা দেখি, মানে এক কথায় 5.25 কেজি উত্তর কত আছে, 5.53 কেজি। ওকে, ডাজন্ট ম্যাটার, আর একটু ডিটেলসে ক্যালকুলেশন করলে, যেগুলো নেগলেক্ট করেছে ওগুলো একটা না করলে 5.53 চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট 21, কী বলছে দেখো, বলছে কোনো পদার্থের ইয়াং গুণাঙ্ক 12.65 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার, আর দৃঢ়তা গুণাঙ্ক 4.425 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার হলে পদার্থটির পয়সনের অনুপাত কত, অর্থাৎ ওয়াই দেওয়া আছে 12.65 ইন্টু 10⁻11, ইটা দেওয়া আছে 4.425 ইন্টু 10⁻11, কী বার করতে দিচ্ছে, সিগমা, কোনটা হবে, ওয়াই ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস সিগমা, 12.65 ইন্টু 10⁻11, 2 ইন্টু 4.425 ইন্টু 10⁻11, 1 প্লাস সিগমা ইকুয়াল টু 12.65 ইন্টু 10⁻11 বাই 5 দুগুণে 10, 2 দুগুণে 4 একে 5, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 একে 5, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 ইন্টু 10⁻11, দ্যাট ইজ ইকুয়াল টু, কেটে গেল, পয়েন্ট উঠলো, এই যে 100 পয়েন্ট উঠলো, ওপরে 1000, একটা শূন্য কেটে গেলো, একটা শূন্য কেটে গেলো, তাহলে 12.65/885, এটা একটু ক্যালকুলেশন করে নিই নাকি, 885 আর 12.65, 5 দিয়ে কাটি, 5 কে 5, 3 38, 5 7 35, 3 35, 5 7 35, 5 7 35, 36 36, 5 7 35, 5 দুগুণে 10, 5 5 25, 5 3 15, তাহলে 177 আর থেকে 253, দ্যাট ইজ সিগমা ইকুয়াল টু
253/177 বিয়োগ 1, 177, 253 বিয়োগ 177, 13 থেকে 7 গেলে 7 6 13, 5 15 থেকে 8 গেলে 8 7 15, 2 থেকে 2 গেলে 0, 177। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। কী দিয়ে করা যায়? 176/177, 76 দিয়ে করতে গেলে 150, মানে হাফের বেশি হবে, মানে 0.5-এর বেশি হবে, 0.5। এটাকে যদি 70 ধরি আর এটাকে যদি 70 করে নিই তাহলে আর ছোটো যাবে, 70/170, 70 কেটে দিলাম, তাহলে 7/17। এবার করি, দ্যাট ইজ ইকুয়াল টু 17 দিয়ে 17 17, 3 17 51, প্রথমে 0 পয়েন্ট, ঠিক আছে, 7 দিয়ে 17 দিয়ে 70 হয়ে গেল তো, 17 17, 17 2 34, 3 17 51, 4 17 68, 4 17 হচ্ছে 68, 5 17 হয়ে যাচ্ছে 85, তাহলে 4 17 নিলাম, 4 17 68 69 70, 2 থাকছে, 0 হবে, 17 2 17 17, মানে 0.41। অ্যান্সার কত আছে? 0.42, একই ব্যাপার, ঠিক আছে। চলো, বুঝে গেল। নেক্সট 22 নম্বর। কোনো পদার্থের ইয়াং গুণাঙ্ক 18.5 ইন্টু 10⁻11 9/সেমি-স্কোয়ার, পয়সনের অনুপাত 0.238 হলে আয়তন বিকৃতি গুণাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক কত? মানে অঙ্কটা খুবই সহজ, ক্যালকুলেশনটাই টাইম নেবে। তো কী কী দেওয়া আছে বলো ভাই? ওয়াই দেওয়া আছে 18.5 ইন্টু 10⁻11, সিগমা দেওয়া আছে 0.238। কি জানতে গেছে প্রথমে? আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে কে জানবো, ওয়াই আর সিগমা, কে ওয়াই সিগমা প্রথমটাই। তাহলে ওয়াই ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা, দ্যাট ইমপ্লাইজ 18.5 ইন্টু 10⁻11 ইকুয়াল টু 3 ইন্টু কে 1 - 2 ইন্টু 0.238, 3k 1 - 2 8 16, 2 3 6 1 7, 2 2 4 0.0, 3k 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 8 গেলে 2, 10 থেকে 5 গেলে 5 দশমিক, 1 থেকে 1 গেলে 0, দ্যাট ইমপ্লাইজ 3k is equal to 18.5 into 10⁻11 divided by 0.524. That implies k is equal to 18.5 into 10⁻11 divided by 3 into 0.524. Okay, चलो कैलकुलेशन स्टार्ट। तीन दिए 4, पॉइंट उठाई, पॉइंट उठालाम इंटू 10, पॉइंट उठालाम इंटू 1000, ताहले हलो 185/3 इंटू 524 इंटू 10⁻11, 12 13 14, 14 থেকে 10 গেলে 13। চলো 185-কে 3 দিয়ে কাটছি, 3 6 18 হলো, 5 বাঁচলো, 3 2 6, 62 করলাম। এবার 2 দিয়ে কাটছি, 62, 2 দিয়ে যদি 62-কে 2 দিয়ে কাটি তাহলে 62/524 ইন্টু 10⁻13, 62, এটাকে 60 ভাবছি, এদিকে 520 করে দিলাম, তাহলে 6/52 ইন্টু 10⁻13, 6 দিয়ে 6 7 বেরোলে 6 48, 1/8, 1/8 মানে 8, 8 মানে 1/8, 8 মানে পয়েন্ট দিলাম, 0 হলো, 0 দিলাম, 100 হলো, পয়েন্ট দিলাম, তাহলে 0 হয়ে গেল, 8 1 8, 1/8, 8
10 মিনিট দিয়ে 0 হয়ে গেল, 8 একে 8, 2 0, 8 2 19 16, 17 18, 19 20, 8 5 40 ইন্টু 10 টু দি পাওয়ার 13, মানে এক কথায় 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13, তো 2 ঘন্টা দিলাম 11 ডাইন পার সেমি স্কোয়ার। 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ক্যালকুলেশন তো এটা আসলো না, কত নম্বর এটা? 22 নম্বর। কি বলছে? 11.7 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 11.7 চলবে, 11.7 আর 12.5 অ্যাপ্রক্সিমেশনে চলবে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, চলবে। 11.7 এসছে তো, ঠিক আছে, যেমন করে অ্যাপ্রক্সিমেশন করেছি ওকে, চলবে, চলেগা। চলো নেক্সট। আর কি বলছে একটা দৃঢ়তা গুণাঙ্ক কত? দৃঢ়তা কয়, দৃঢ়তা মানে ইটা আছে, মানে আমরা জানি, এখন কেউ জেনে গেলাম, কে জানি, সিগমা জানি, ওয়াই জানি, ইটা করব, ওয়াই জানি, সিগমা জানি, ইটা করব নাকি কী করতে বলেছে? দৃঢ়তা গুণাঙ্কই তো, হ্যাঁ দৃঢ়তা গুণাঙ্ক, ওয়াই সিগমা, এটা দিয়ে করি। তাহলে ওয়াই ইকুয়াল টু আবার 2 ইটা 1 প্লাস সিগমা, দ্যাট ইজ 18.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস 0.238, দ্যাট ইমপ্লাইজ 18.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইজ ইকুয়াল টু 2 ইটা 1.238, that implies eta equal to 18.5 into 10 to the power 11 divided by 2 8 16, 2 3 6 1 7, 2 2 4, 2 1 2, this is okay। চলো এটাকে আমি 2.5 ধরে নিলাম, এটা 18.5 থাকলো, তাহলে 18.5 into 10 to the power 11, আর এটা করে দিলাম 2.5, ওকে। এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠিয়ে দিলাম, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 3 15, 16 17 18, 3 35, 5 7 35, 5 দিয়ে 5 7 35 36 37, 2 0 5 4 20, 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডাইন পার সেমি স্কোয়ার। 7.4 কি আছে তো, 7.4, এটা পরেরটা ভালোই মিলেছে, এটা সহজ ছিল ক্যালকুলেশন বলে ভালোই মিললো। এটা একটু বেশি অ্যাপ্রক্সিমেশন করতে হয়েছে আমাকে, 500 মানে কী বলবো, ডেঞ্জারাস অ্যাপ্রক্সিমেশন করেছি বলে 11 জায়গায় 12 চলে এসছে, একটু বেশি চলে এসছে, ডাজন্ট ম্যাটার। ওকে, তোমাকে কাটতে মানে যদি তোমার কাছে ক্যালকুলেটার অ্যালাউ না করে এটা কাটতে বাধ্য নয়, রাইট দিতে বাধ্য, ঠিক আছে ভাই, ঘাবড়াবে না। এটা যে তোমার শেখাচ্ছি এটাতে তুমি উত্তরটা করে আসতে পারবে, ঠিক আছে, নইলে এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটার ছাড়া সম্ভব না ভাই। তা কী করবে তুমি, এরকম করে রেখে চলে আসবে? কে করে দেবে তোমার ক্যালকুলেশন? এই প্রসেসে করো, একটু বেশি কমে যায় আসে না, ঠিক আছে। চলো নেক্সট না ভাই, 22 হয়ে গেলো, আজকে এখানে শেষ করছি, ঠিক আছে। 1 থেকে 11 একটা পার্ট করলাম, 11 থেকে 22 আরেকটা পার্ট, 23 থেকে 34 লাস্ট পার্টে করবো। অবশ্যই এটা 1000 ভিউ, তো আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি করে দেবে, ঠিক আছে। এখন দেখো আগেরটা কত তাড়াতাড়ি করলে, 4-5 দিনে করে দিলে। আরে ভাই একটা প্রবলেমের করাতেও 3-4 দিন তো সময় লাগবেই আমার, তাই না? এরপরেরটা অবশ্যই 3-4 দিন পরেই আসবে, এমন নয় যে কালকেই চলে আসবে, অত পারবো না ভাই আমি, অত মানে সবসময় ইউটিউব করতে পারবো না, 3-4 দিন সময় আমার লাগবে। আর সেই 3-4 দিন সময়ই, এবার 3-4 দিন সময়টাকে তোমরা 10 দিন করিও না, দয়া করে তোমরা করিও না, তোমরা তোমার 1000 ভিউ কমপ্লিট করে দাও, ফট করে পরেরটা পেয়ে যাবে। চলো টাটা।